ইংরেজিতেই যত প্যাচ, ইংরেজিতেই সমস্যা, ইংরেজিতে ওঠা বসা, ইংরেজিতে শোয়া। কিন্তু এখানে কেউ বলছে ভোক্যাবুলারি শেখো, আবার কেউ বলছে প্রনাউন্সিয়েশন শেখো, কেউ বলছে বাংলা মিডিয়াম, কথা বলতে তো তুমি পারবে না, কেউ বলছে ইংলিশ মিডিয়াম, কিন্তু তাও স্পোকেন ইংলিশ সেরকম খারাপ কেন? এই এতগুলো সমস্যা নিয়ে আমরা ইংরেজিতে ডিল করছি প্রত্যেক দিন। তাহলে এর সমাধান কোথায়? ইউটিউব। ইউটিউব খুললে স্ক্রোল করলে তো হাজার হাজার ভিডিও, সবাই ইংরেজি পড়াচ্ছে, কিন্তু স্পোকেন ইংলিশটা পড়াবো কি করে? স্পোকেন ইংলিশ তো কথা বলতে হবে, ইন্টারাকশন করতে হবে, তোমার সাথে আমার কথা সামনাসামনি না হলে ইংরেজিটা শেখাবো কি করে? আর সেই ভাবনা থেকেই আজকে আজকে যে ক্লাসটা আমি করাচ্ছি সেটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশের। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম কি শিখতে পারবো, কোথা থেকে শিখবো, কি আছে, কিভাবে শিখবো, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে এই ক্লাসটাতে তোমাদের আমি বুঝিয়ে দেব যে এই বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটাতে তোমরা কি পাচ্ছ, কি কি জায়গায় আমরা কথা বলবো, কি জায়গায় আমাদের প্রোগ্রেস হবে, কোন কোন জিনিসটা নিয়ে আমরা একটুখানি ডিটেলে পড়বো। এর বাইরেও আজকে যে ডেমো ক্লাসটা আমি তোমাদের দিচ্ছি, সেটার পরেও কিন্তু যে জিনিসটা আমি সব সময় বলি যে একটুখানি ফোকাস থাকা দরকার, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। কি হয়, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা, মানে আমার নিজেরও পড়াশুনো বাংলা মিডিয়াম, ছোট থেকে আমি বাংলা মিডিয়ামেই পড়েছি, আমাদের ছোটবেলা থেকে কখনো কথা বলার অভ্যেস তৈরি হয় না ইংলিশে। কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বইগুলো রয়েছে সেগুলো যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু ইংরেজি শেখায় না, শুধু ইংরেজির পরীক্ষা নেয়। আমরা ইংরেজিটাকে অলওয়েজ একটা সাবজেক্ট হিসেবেই দেখে এসেছি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বাংলা শিখি তেমনভাবেই আমাদেরকে লিটারেচার পড়ে আমাদেরকে ইংলিশটা শিখতে হবে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, নট অ্যাজ আ সাবজেক্ট। এখানেই সর্বপ্রথম ভুলটা। এরপরে তো অবশ্যই বড় হচ্ছি, ইংলিশে ভালো মার্কস পাচ্ছি 80%, 90%। কেন? কারণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেখানে ফোকাস করেছে, দ্যাট ইজ গ্রামার সেকশন অ্যান্ড ভোক্যাবুলারি। এর বাইরে বেরিয়ে কোনোদিন আমরা প্রনাউন্সিয়েশনের উপরে ফোকাসই করিনি। কিন্তু এটা করতে করতে যেটা হয়, বড় হয়ে পরবর্তী সময়ে গিয়ে আমরা ফেস করি হাজারো সমস্যা। এই সমস্যাগুলোর একটাই সমাধান, সেটা হচ্ছে এমন একটা কোর্স যেখানে তোমাকে বেস থেকে স্ট্রং করা হবে, তোমার বেসটা স্ট্রং করা হবে। ধাপে ধাপে আমরা ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স সমস্ত কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। এখন আজকের ক্লাসটা বেসিকে তোমরা কি পাচ্ছ, কেমন ধরনের তোমাদের কোর্স মডিউল রয়েছে, কি শিখতে পারবে, তার একটা ছোট্ট সিনপসিস। এর বাইরে বেরিয়েও প্রচুর এমন টপিকস রয়েছে যেটা নিয়ে আমরা পড়াশোনা করব। দেন লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে একদম বেস যেহেতু বলছি, তাই জন্য কি করতে হবে, যেটা করতে হবে যে আমাদের শুরু করতে হবে অ্যালফাবেট দিয়ে। হোয়াট উই নো, ছোট থেকে আমরা কি জানি যে আমাদের ইংলিশেতে 26টা অ্যালফাবেট রয়েছে। কটা অ্যালফাবেট রয়েছে? 26টা আমাদের লেটার্স রয়েছে। এই লেটার্সগুলোকে আমরা বলে থাকি অ্যালফাবেটস। এবার লেটার্সগুলো কিরকম লেটার্স? কিছু লেটার্স যেটা আপার কেসে লেখা হয়, দোজ আর ক্যাপিটাল লেটার্স, রাইট? অ্যান্ড যেটা লোয়ার কেসে লেখা হয় সেটা কি? সেটা হচ্ছে স্মল ফর্মে লেখা হয়, মানে ছোট লেখা হয়। এখানে লেখা আছে কি কোনটা আমরা বলি যে অ্যালফাবেট, মানে সরি, এখানে লেখা আছে যে কোনটা আমরা বলছি যে তোমাদের, এখানে লেখা আছে যে ক্যাপিটাল এবং স্মল, কিন্তু কিরকম দেখায় ক্যাপিটাল এবং স্মল সেটাও আমরা জানি। এই যে এটা হচ্ছে ক্যাপিটাল, রাইট? আর এই যে এটা হচ্ছে স্মল, লোয়ার কেস, আপার কেস। ওকে, আচ্ছা, এবার এই অ্যালফাবেটগুলোকে আমরা ভাগ করি, কারণ আমরা ছোট থেকে জানি এ এবং বি আমরা কার সামনে বসাই, অ্যান আমরা কার সামনে বসাই, এ এর সামনে বসবে না, অ্যান ওর সামনে বসবে না, প্রচুর কনফিউশন। কিন্তু কেউ ডিটেলে যখন পড়াতে হয় তখন বলে দেয় ভাওয়েল, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। কিন্তু ওয়াই ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট? কেন কনসোনেন্টের আগে আমরা অ্যান বসাতে পারবো না, কেন ভাওয়েলের আগে আমরা এ বসাতে পারবো না, সেটা তো জানতে হবে। সেগুলো সমস্ত তোমরা এই ক্লাসের মধ্যে পাবে। তো আমরাও
এখানে বলছি যে ভাওয়েল রয়েছে এ ই আই ও ইউ, যেটা আমরা ছোট থেকে জানি। এবার এইগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় তার সামনে আমরা কি বসাতে পারবো? অ্যান বসাতে হবে আমাদের। আর বাকি 21টা অ্যালফাবেট রয়েছে, এই যে বাকি যে 21টা অ্যালফাবেট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, রাইট? ওকে, এবার এখানে আমি দেখিয়েছি যে কিভাবে কোন কোন উচ্চারণে আমরা এগুলোকে উচ্চারণ করে থাকি। 26টা লেটার্সেরই প্রত্যেকটার এখানে একটা করে শব্দ দেওয়া হয়েছে। বলে দিচ্ছি, অ্যাপল, অ্যাপেল না অ্যাপল, ঠিক আছে? বল, ক্যাট, ক্যাট, ডগ। প্রনাউন্সিয়েশন কিন্তু এই কোর্সের একটা একদম 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 ভেতর, প্রনাউন্সিয়েশন কিন্তু এই কোর্সের একটা পার্ট। আমি যাই পড়াই না কেন তোমাদের প্রনাউন্সিয়েশনটা প্রত্যেকটা ওয়ার্ডের শেখাবো, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি যখন গ্র্যাজুয়েশন করি, উঁচু ক্লাসে উঠি, এবং আমি গ্র্যাজুয়েশনও ইংলিশ নিয়েই পড়েছি, ইংলিশ অনার্সই করেছি, তখন আমার মনে হয় যে আমাদের ছোট থেকে যদি একটুখানি অ্যাপেল বল না বলে অ্যাপল বল এভাবে বলা হতো, হয়তো অ্যাকসেন্টটা আর একটু বেটার হতো। তাই জন্য এটা কিন্তু একদম আমাদের ভেতরের পার্ট যে আমরা প্রনাউন্সিয়েশনটা কনস্ট্যান্ট পড়বো। ওকে, নাও লেটস গো। এলিফ্যান্ট, ফিশ, গোট, হ্যাট, আইস, জুস, কাইট, লায়ন, মাঙ্কি, নেস্ট। নেক্সট ওয়ার্ড, orange, pen, queen, rabbit, queen, sun, tiger, umbrella, violin. Next word, water. এটা কি? এটা কি? এটা একটু বলো তো, এটা কি বলা হয়? ইয়েলো, জেব্রা। কমেন্ট করে বলো এই যে এটাকে কি বলা হয়। দাঁড়াও আমি এটাকে একটুখানি মুছে দিই। রাইট, কমেন্ট করে আমাকে বলো যে এর উচ্চারণ কি, কিভাবে আমরা এটাকে উচ্চারণ করতে পারি। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্টের আনসার দেব। ওকে, এবার হচ্ছে আমরা যে উচ্চারণ করি, ঠিক আছে? আমরা যে উচ্চারণ করি, কথা বলছি, এটাকে তো কিছু একটা বলে। ভাওয়েল কনসোনেন্ট তো লেটারগুলোকে বলে। যখন লিখছি বা যখন মুখ থেকে কথাটা বেরোচ্ছে তখন তো তাকে কিছু একটা বলে, সেটাকেই বলা হয় ফোনেটিক্স। হোয়াট ইজ ফোনেটিক্স? Phonetics is the study of the sounds of human speech. What does it mean? মানুষের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে অক্ষরের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে, প্রতিটা অক্ষরকে আমরা বলি ফোনেটিক্স। ওকে, এটা ডিটেলে আমি ক্লাসের মধ্যে পড়াবো যে ফোনেটিক্স কাকে বলে, কোন শব্দগুলো আমাদের গলা থেকে বেরোয়, কোন শব্দগুলো আমাদের আর্টিকুলেটের ভেতর থেকে বেরোয়, কোন শব্দগুলো গলা থেকে বেরিয়ে জিভের মাধ্যমে মুখের বাইরে বেরোয়, এবং এগুলোর উচ্চারণ এটা হওয়া উচিত, অন্যগুলোর উচ্চারণ অন্যরকম হওয়া উচিত। ডিটেল আমরা কোর্সে পড়বো, রাইট? ওকে, চলো এবার অ্যালফাবেট আমরা জানি কাকে বলে। 26টা লেটারকে মিলে হয় অ্যালফাবেট, যেটা দিয়ে আমরা লিখছি। সাউন্ড আমরা দেখলাম, ফোনেটিক্স এসে গেল, ঠিক আছে? আচ্ছা, ভাওয়েল লেটার্স এ ই আই ও ইউ, কনসোনেন্ট লেটার, দ্য রিমেনিং লেটার্স আর কনসোনেন্ট লেটার্স। নাও হোয়াট অ্যাবাউট ওয়াই? ওয়াই এর আগে দেখবে ওয়াই দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলোতে কখনো আমরা এ বসাই, কখনো আমরা অ্যান বসাই। ওয়াই ইজ দিস? এই জন্য ফোনেটিক্সটা জানা ইম্পর্টেন্ট, কারণ কখন এটা ভাওয়েল সাউন্ড করছে এবং কখন ওয়াইটা কনসোনেন্ট সাউন্ড করছে, এটা জানাটা ইম্পর্টেন্ট। তাহলে ওয়াই এর মতো কি আরও কিছু রয়েছে? আরও কোনো লেটার্স রয়েছে? অফকোর্স রয়েছে। এই যে এই লেটার্সগুলো কোন লেটার্স, সেটাও কিন্তু আমরা ডিটেলে কোর্সে পড়বো। ওকে, এই যে এখানে লেখা আছে যে the letter Y can function as both a vowel and a consonant depending on its use in a word and the sound, of course. Okay, yelling and yellow, there are difference. আমরা কখন কনসোনেন্টের মতো মানে ওয়াইটাকে ইউজ করছি, কখন ভাওয়েলের মতো ওয়াইটাকে ইউজ করছি, এই জন্যই ডিফারেন্সটা হয়ে যায়। ওকে, চলো লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। ওকে, এবার আমি সব সময় বলে থাকি, ইভেন তোমরা আমার যারা ক্লাস করেছো তারা দেখে থাকবে, আমি গ্রামারটার উপরে বারবার খুব ফোকাস করি। কেন ফোকাস করি? দেয়ার আর রিজনস। অনেকে বলে স্পোকেন ইংলিশের জন্য গ্রামার প্রয়োজন হয় না। দ্যাট ইজ নট ট্রু, কারণ গ্রামার এভরি
টাইম। আমি অনেক অনেক ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের দেখছি, যেখানে আমি কাউকে ছোট করছি না, কাউকে বড়ও করছি না, তারা যখন ইংলিশে কথা বলে তাদের প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক্স চলে আসে। কেন আসে? বিকজ সিবিএসসি বলো, আইসিএসসি বলো, এরা যখন পড়ে এরা লিটারেচারের উপরে বেশি ফোকাস করে, রাইট? এবং আমরা কি করি, আমরা গ্রামারের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা বেশি গ্রামারের উপর ফোকাস করে। এবং আমার পার্সোনালি মনে হয় ইংরেজিতে কথা বলতে গেলে বেসিক্স অফ গ্রামারটা খুব স্ট্রং হওয়া দরকার। বেসিক্স মানে কি? এবার অনেকেই বলতে পারে ম্যাম ABCD এটা তো আমরা সবাই জানি, এটার জন্য আমার কোর্স জয়েন করার দরকার না। এটার জন্য তোমার কোর্স জয়েন করার দরকার নেই। তোমার কোর্স যেটার জন্য জয়েন করা দরকার সেটা হচ্ছে তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য। কারণ বেসটা থেকে জাম্প মেরে যখন আমরা অ্যাডভান্স ভাবি চলে, আরে আমি তো পড়তে পারছি, 9-10 অবধি দারুণ দুর্ধর্ষ মার্কস পাচ্ছি, একদম 100তে আমি 90 পাচ্ছি, 80 পাচ্ছি, আমার কি দরকার? এই যে আমার কি দরকারওয়ালা ছেলেমেয়েরাই যখন কলেজে যায় তখন তারা দরকারটা বুঝতে পারে। যার জন্য আমার মনে হয় বেসিকটা স্ট্রং রাখা খুব ইম্পর্টেন্ট। চলো, তাহলে কি হচ্ছে, পার্টস অফ স্পিচ, বেসিক্স অফ গ্রামারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? আমরা একটা সেন্টেন্স যদি বলি, আই অ্যাম গোয়িং টু স্কুল, এবার আইটা একটা নাউন, অ্যামটা একটা ভার্ব, গোয়িংটা, গো হচ্ছে একটা, সরি, আমি যদি একটা সেন্টেন্স বলি আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে আইটা কি? এখানে আইটা হচ্ছে নাউন। আচ্ছা, গোটা কি? গো এর সাথে আইএনজি ফর্ম ইউজ হয়েছে, গোটা কি? ভার্ব। অ্যামটা তাহলে কি? অ্যামটাও ভার্ব কিন্তু বি ভার্ব। তো দেয়ার আর কনফিউশন, পুরো একটা গোল চক্কর কনফিউশনের। এই সমস্ত কনফিউশন মেটাতে যেটা করতে হবে, ডিটেলে পার্টস অফ স্পিচ পড়তে হবে। আমি পড়াচ্ছি আমার কোর্সেতে বেসিক্স অফ ইংলিশেতে, রাইট? স্পোকেন ইংলিশের বেসিক কোর্সটাতে আমি সম্পূর্ণটা কভার করেছি। সো পার্টস অফ স্পিচের প্রথমেই চলে আসে নাউন। আমরা জানি কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, অন্য কোনো আইডিয়া, কোনো কিছু বৃহৎ কিছু, সেগুলোর নামগুলোকে আমরা বলি নাউন। যেমন বুক, সিটি, রাম, শ্যাম, যদু, এনিওয়ান ক্যান বি নাউন। হোয়াট ইজ প্রনাউন? ওয়ার্ডস দ্যাট রিপ্লেস নাউন, রাইট? এমন কিছু ওয়ার্ড যেগুলো নাউনকে রিপ্লেস করে তাদেরকে আমরা কি বলি? প্রোনাউন। কেমন? হি, দে, উইচ, রাইট? ওকে। ভার্বস, কোনো কাজ হচ্ছে, ক্রিয়া, রাইট? ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যাকশনস, এগুলোকে আমরা কি বলি? ভার্ব। যেমন রান, থিঙ্ক, ইজ, এটসেট্রা। এবার এই ভার্বের মধ্যেও কিন্তু দেয়ার আর লাইক বি ভার্ব আছে, রাইট? মেন ভার্ব আছে, অনেক ধরনের ভার্ব রয়েছে। ভার্বের মধ্যেও প্রচুর ধরনের ফাংশনস রয়েছে, প্রচুর ধরনের ভাগ রয়েছে, সেগুলো ডিটেলে আমি কিন্তু কোর্সে পড়াচ্ছি। অ্যাডজেক্টিভস, ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব নাউনস, এমন কিছু শব্দ থাকে যেগুলো নাউনকে বিস্তারিতভাবে ডেসক্রাইব করে, এক্সপ্লেন করে, তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেমন ব্লু, টল, ওকে? দ্যাট হাউস ইজ ব্লু, হাউস হচ্ছে এখানে নাউন, কালারটা আমরা এক্সপ্লেন করছি অ্যাডজেক্টিভ দিয়ে, ব্লু, এখানে ব্লু হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ওকে? আচ্ছা চলো, অ্যাডভার্ব, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, words that modify verbs, adjectives and other adverbs, এমন কিছু ওয়ার্ড যেটা আমাদের ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে, মানে চেঞ্জ করে, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? অ্যাডভার্ব। যেমন কুইকলি, ভেরি ওয়েল, এই ধরনের। প্রিপোজিশন, নাও দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। হোয়াট ইজ প্রিপোজিশন? আমাদের যখন আমরা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ি তখন প্রিপোজিশনের একটা খুব বড় চ্যাপ্টার্স আমাদের পড়ানো হয় ডিটেলে। আমাদের মাধ্যমিকে প্রিপোজিশনে অনেকটা নাম্বার থাকে। প্রিপোজিশন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়। এই যে অন কিন্তু একাধিক মানেতে ইউজ করা হয়। সুতরাং আমাদের বইয়ে যেটা পড়িয়ে ফেলে যে হোয়াট ইজ প্রিপোজিশন, ওয়ার্ডস দ্যাট শো রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, দোজ আর কল্ড প্রিপোজিশন, বাট দ্যাট ইজ নট ট্রু। কেননা অন, ইন এবং বিভিন্ন আরও অনেক এমন প্রিপোজিশন রয়েছে যেটা একটাই প্রিপোজিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে হয়। And if you want to learn English, speak fluently in English, then you should know all this, right? চলো, ওকে। কনজাংশনস রয়েছে যেটা দুটো
দুটো সেন্টেন্সকে জোড়ে, সেগুলোকে কনজাংশন বলা হয়, যেমন অ্যান্ড, বাট, বিকজ। ইন্টারজ্যাকশন কি বলা হয়? ওয়ার্ডস অফ ফ্রেজেস দ্যাট এক্সপ্রেস স্ট্রং ইমোশনস। স্ট্রং ইমোশন যখন আমরা কাউকে এক্সপ্রেস করি, যেমন কোথাও একটা গেলাম, খুব ভালো লাগলো, আরে ওয়াও দ্যাটস ভেরি বিউটিফুল, রাইট? আলাস হি ডাইড। তো কোনো একটা স্ট্রং মানে কোনো একটা স্ট্রং এক্সপ্রেশন যখন আমরা বোঝাচ্ছি, তখন আমরা কি ইউজ করছি? ইন্টারজ্যাকশন, রাইট? ওকে, এবার কি শিখবো আমরা আর কোর্সে? সেন্টেন্স স্ট্রাকচার। এটা হচ্ছে আমি বলবো, আই কান্ট ড্র দিস স্টার, আই ট্রাই টু ড্র স্টার, তো দিস ইজ আ স্টার থিং। সেন্টেন্স স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ সেন্টেন্স স্ট্রাকচার যদি আমি আজকে না শিখি বা একদম বেসিকটা স্ট্রং করার সময় না শিখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী সময়ে গিয়ে আমি ভুলভাল বলবো। আমি আমার লাইভেতে অনেক সময় দেখেছি যে ছাত্রছাত্রীরা চেষ্টা করছে সুন্দর সুন্দর সেন্টেন্স বলার, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে তারা সব ঘেঁটে ফেলছে। সিম্পল সেন্টেন্সটাকেও ভার্বটা পেছনে, প্রনাউনটা তার পেছনে, ঠিক আছে, অ্যাডজেক্টিভটা আগে পরে, মানে একদম ঘেঁটে ফেলছে। নাও উই শুড নো, আমি একটা আউটলাইন বানিয়ে দিয়েছি সেন্টেন্স স্ট্রাকচারের, ডিটেলে আমরা কোর্সে পড়বো। এটা একটা ডেমো ক্লাস, তাই জন্য আমি আর ডিটেল নিচ্ছি না, কারণ কি অনেক কটা টপিক রয়েছে, কিন্তু ডিটেলে কিন্তু আমরা পড়বো কোর্সের ভেতরে। ওকে, সো সেন্টেন্স বললে কত ধরনের সেন্টেন্স আছে? খুব সিম্পলি চোখ বন্ধ করে যে কেউ জিজ্ঞেস করলে সেন্টেন্স বললে এই কটা সেন্টেন্সই রয়েছে: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমাদের ছোটবেলা থেকে বইয়ে এটাই আমরা দেখে এসেছি, আমরা এভাবেই মুখস্থ করে এসেছি, পড়ে এসেছি, স্ট্রাকচার মুখস্থ করে এসেছি। তোমরা যদি আমার লাইভগুলোকে একটু ফলো করে থাকো, দেখবে আমি সেন্টেন্স স্ট্রাকচারের ওপরে বিভৎস পরিমাণে ফোকাস থাকি, এবং সেই জন্য সেন্টেন্স স্ট্রাকচারটাও আমি আমার কোর্সের মধ্যে রেখেছি। সিম্পল সেন্টেন্স সেটা কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নাও হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? হোয়াট ইজ sorry now what is independent clause? What is independent clause? What is dependent clause? এটা বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা বাক্য যেটার মিনিং রয়েছে, যেটা একা একাই একটা মিনিং রয়েছে, আর সে এমন একটা বাক্য যেটার একা একাই মিনিং বার করা হয় বা মিনিংফুল একটা সেন্টেন্স, তাকে আমরা কি বলি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট ক্লজ কি বলি? ধরো একটা সেন্টেন্স কিন্তু দ্যাট ডাজ নট মেক এনি মিনিং, যার কোনো সত্যিকারের একা একা যদি সেটাকে বলা হয় কোনো মানে খুঁজে পাবো না আমরা, সেটাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লজের সময় আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে থাকতেই হয়, যার উপরে ডিপেন্ড করে ওই ডিপেন্ডেন্ট ক্লজটার একটা মিনিং বেরোয়। তো একমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে সেন্টেন্সে থাকে তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। মানে এটার একারই কোনো মানে রয়েছে। শি রিডস বুকস, অফকোর্স শি রিডস বুক, সে বই পড়ে, তাহলে আমরা এটাকে বলতে পারি সিম্পল সেন্টেন্স। কোনো আর কিছু নেই, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা কনজাংশন দিয়ে যোগ করা হয়। যেমন শি রিডস আ বুক, এটারও একটা মানে রয়েছে, আবার হি রাইটস স্টোরিজ, এটারও একটা মানে রয়েছে। এটা অ্যান্ড একটা কনজাংশন, এটা দিয়ে যোগ করা হচ্ছে, রাইট? তাহলে আমরা কি বললাম? কম্পাউন্ড সেন্টেন্স বুঝে গেলাম, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শুধুমাত্র একটা কনজাংশন থাকে, তাকে আমরা বলি compound sentence. Now what is complex sentence? Contains an independent clause and at least one dependent clause. কি হচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্সটাই হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটাতে আমরা অনেকেই একটু হোঁচট খেয়ে যাই। প্রথমে খুব সিম্পলি ব্যাপারটা বুঝতে হবে, হোঁচট খাওয়ার কিচ্ছু নেই। এমন একটা সেন্টেন্স যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কেমন একটু দেখে নিই। Although she was tired, she finished her homework. Now, which one is dependent? Which one is independent? She finished her homework. এটা কিন্তু যদি আমি একবারে বলি এটার একটা মিনিং রয়েছে, তার মানে এটা কি হলো? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড although she was tired, এটা যদি আমি বলি আমার মনে হয় সেন্টেন্সটা পুরো হচ্ছে না, রাইট? এটার পেছনে কিছু একটা রয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট। ওকে,
চলো, হোয়াট ইজ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা আবার কি? এটা আবার হাতে দেয় না মাথায় মাখে, কি এটা? Contains two or more independent clauses and at least one dependent clause. দুটো এমন সেন্টেন্স যার নিজের নিজের মানে রয়েছে এবং একটা এমন সেন্টেন্স যেটার নিজের মানে থাকে না, এটা যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দুটো এমন সেন্টেন্স যার মানে রয়েছে, একটা এমন সেন্টেন্স যেটার মানে নেই, যেটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। ঠিক আছে, যেমন শি রিডস বুকস, এটার অবশ্যই মানে রয়েছে, অ্যান্ড হি রাইটস স্টোরিজ, অবশ্যই মানে রয়েছে। দুটো কি হয়ে গেল? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। বিকজ দে লাভ লিটারেচার, এবার বিকজ দে লাভ লিটারেচারটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? কেননা হচ্ছে আমাদের এটার কোনো আলাদা করে মানে নেই। চলো, এবার সব থেকে কঠিন আমার ছোটবেলায় যেটা লাগতো সেটা তো টেন্স। কখনো বলছে আমি যাচ্ছি, কখনো বলছে সে যাচ্ছে, কখনো বলছে এই কাজটা চলছে, তাকে বলা হয় কন্টিনিউয়াস। কখনো বলছে এই কাজটা বর্তমানে চলছে না, একটু আগে শেষ হয়েছে, পারফেক্ট। কখনো আবার বলছে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা শুরু হয়েছিল অতীতে, এখনো ঘটে চলেছে, কন্টিনিউয়াস। ভীষণ একটা কমপ্লিকেটেড জিনিস, কিন্তু এইটাকে খুব সহজভাবে আমি বিভিন্ন লাইভে পড়ানোর চেষ্টা করেছি এবং এই কোর্সটাতে আমি তোমাদের সবার সমস্যা শুনে এই কোর্সটা আমি এমনভাবেই ডিজাইন করেছি যাতে টেন্স আর যেন তোমাদেরকে সেকেন্ড টাইম ঘুরে দেখতে না হয়, এভাবেই আমরা টেন্সটা পড়ব। টেন্সে মূলত টেন্স মানে কাল। ইংরেজিতে আমরা কথা বলি কিভাবে? এখন কিছু কাজ করছি, অতীতে কিছু কাজ করেছি, ভবিষ্যতে কোনো প্ল্যানিং রয়েছে, ব্যাস। সবসময় বাংলা ইংরেজি যে কোনো জায়গাতে আমরা যখন কথা বলি আমাদের তো এটাই কাল। কাল মানেই টেন্স, যে আমার কাজটা এখন হচ্ছে, অতীতে হয়েছিল নাকি ভবিষ্যতে হবে। এবার ইন বিটুইন কোনো কাজ অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে, কোনো কাজ বর্তমানে শুরু হয়েছে ফিউচার অবধি যাবে, কোনো কাজ ফিউচার প্ল্যানিং রয়েছে কিন্তু তার অনেক আগে আমি অতীতে সেটার প্ল্যান করেছিলাম। তো এই সমস্ত ঘটনার মধ্যে আমরা ডিটেলে পড়ব। মূলত আমাদের প্রেজেন্ট টেন্স বর্তমানের কোনো ঘটনা বোঝাতে বলি, পাস্ট টেন্স আমাদের অতীতের কোনো ঘটনা বোঝাতে বলি, অ্যান্ড ফিউচার টেন্স এমন কোনো কাজ যেটা আমাদের ভবিষ্যতে হতে চলবে। সবকটা টেন্সেরই 4টে করে ভাগ রয়েছে, 4 টাইপ অফ টেন্স: সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড হোয়াট? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তার মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা, ওকে, আর একটা কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past perfect continuous, future perfect continuous. That's it. Okay, tense, we are good with tense. Detail আমরা ক্লাসের মধ্যে পড়ব। Now what? Next comes subject verb agreement. Why this is important? কেন subject verb? কারণ সাবজেক্ট এবং ভার্ব একটা জায়গায় থাকলে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসছে সেটা জানা দরকার। এখানে এক্সাম্পলে দেওয়া আছে, দেখো, কারেক্ট, ইনকারেক্ট, রাইট? কারেক্টে কি দেওয়া আছে? শি রানস এভরিডে। ইনকারেক্টে কি দেওয়া আছে? শি রান এভরিডে। এবার লোকে জিজ্ঞেস করতে পারে, আমরা তো সবাই জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হয়, কিন্তু এটাই সবাই জানে না। আবার শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে এস ইউজ হয় সেটাও নয়, অনেক অ্যানোমালিও রয়েছে যে হয় না। তো এগুলো আমাদেরকে শিখতে হবে এবং এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে শিখবো, যে কোথায় এস যোগ হবে, ইএস যোগ হবে, কোথায় হবে না, কি কি এক্সেপশন রয়েছে, যে জায়গাগুলোয় আমরা এক্সেপশন রয়েছে যেখানে আমাদের ফোকাস করা উচিত, জেনে রাখা উচিত, নাহলে লোকের সামনে গিয়ে কথা বলার সময় ভুল কথা বলবো, সেগুলো আমরা ডিটেলে পড়বো। ওকে, আর্টিকেলস, এটা তো খুব সিম্পল, আবার অ্যাট দ্য সেম টাইম খুব কঠিনও। কেননা এটা অ্যাকচুয়ালি একটা নাউন স্পেসিফিক নাকি আনস্পেসিফিক সেটা ডিফাইন করে। এবার কি সেটা? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, যেমন দি ক্যাট স্যাট অন দ্য ম্যাট। হোয়াট ইজ ডেফিনেট? মানে কোনো একটা জিনিস যেটাকে আমি একদম ডিরেক্টলি দেখাচ্ছি যে ওই বেড়ালটাই, তাহলে আমি বলবো দ্যাট, বা সরি দ্য ক্যাট, তাহলে আমি বলবো দ্য ক্যাট। আর ইনডেফিনিট আর্টিকেলস মানে আমি কোনো একটা র্যান্ডম বেড়ালের কথা বলছি, আ ক্যাট বলবো। এবার এখানেও এক্সেপশনস রয়েছে। দি আমরা সবসময় দি বলি না, কোথাও দ্য বলি, কোথায় বলি। তো এগুলো ডিটেলে আমি আমার কোর্সে পড়াবো।
ওকে, হোয়াট কামস নেক্সট? পাংচুয়েশন। পাংচুয়েশন, ঠিক আছে। এবার হোয়াট ইজ পাংচুয়েশন? আমাদের যখন বাংলায় আমরা কিছু লিখি, কোনো কবিতা যখন তুমি ধরো পড়বে, যদি ঠিক জায়গায় পজ না দেওয়া হয় তাহলে কবিতাটা একদম গড়গড় করে মনে হয় মুখস্থ পড়ছে, রিডিংয়ের মতো পড়ি আমরা, রাইট? সেটা তো কোনো একটা জিনিসের মিনিং বোঝাতে পারে না। সেম উইথ ইংলিশ, কোথায় কমা পড়বে, কোথায় ফুল স্টপ পড়বে, কোথায় এক্সক্লেমেশন মার্ক পড়বে, কোথায় কোয়েশ্চেন মার্ক পড়বে, সমস্ত কিছু ডিসাইড করে পাংচুয়েশন। এবং এইটা জানাটা ইম্পর্টেন্ট, এটা ডিটেলে আমাদের ছোটোবেলায় পড়ানো হয়। আমি একটু অন্যভাবে তোমাদের ডিজাইন করেছি, যেহেতু আমি স্পোকেন ইংলিশ পড়াচ্ছি সেই জন্য এই পজেসগুলো জানা খুব ইম্পর্টেন্ট, তাই পাংচুয়েশনটা আমি আমার কোর্সের মধ্যে রেখেছি। পিরিয়ডস রয়েছে, কমা রয়েছে, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এগুলো সব হচ্ছে গিয়ে পাংচুয়েশন। নাও ভয়েস। এবার ভয়েস চেঞ্জ একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে আমাদের, রাইট? যে অ্যাক্টিভ ভয়েস, ভয়েস ক ধরনের হয়? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। উইচ ওয়ান ইজ অ্যাক্টিভ, উইচ ওয়ান ইজ প্যাসিভ? খুব সিম্পলি আমি এখানে লিখেছি, ডিটেলে আমি কোর্সে পড়াচ্ছি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন। যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট, কর্তা, যে কর্তা সেই কর্ম করছে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? যখন সাবজেক্টটা কাজ করছে না, সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, রাইট? কেমন? দ্য মিল। আচ্ছা, এখানে ওপরটা দেখি, দ্য শেফ কুকড দ্য মিল, এখানে দ্য শেফ মানে শেফটা হচ্ছে গিয়ে এখানে অ্যাক্টিভ ভয়েস। এবার তুমি সেমটাই আমি প্যাসিভে লিখেছি, সেখানে দেখো কি লেখা আছে, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ। তো সাবজেক্টটা এখানে কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ সাবজেক্টটা এখানে কোনো একটা কাজ, এই যে রিসিভস দ্য অ্যাকশন, রাইট? সো দ্য মিল ইজ সাবজেক্ট হিয়ার। এবার এটার অনেক ধরনের রয়েছে, আমি কিছু তোমাদেরকে লাইভে পড়িয়েছি, আমার 60 ডেজের একটা লাইভ রয়েছে, সেখানে এটার কিছু ক্লাসেস রয়েছে। ডিটেলসে আমরা এই 2 মান্থসের কোর্স, স্পোকেন ইংলিশের কোর্সটাতে আমরা পড়তে চলেছি। আর কি পড়বো আমরা? ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ পড়বো, এটা খুব সহজ। এক্স্যাক্ট ওয়ার্ড স্পোকেন, যেমন ধরো কেউ কিছু বলছে, কোনো কিছু মন্তব্য করছে, আমি তার মন্তব্যটাকে একদম ডিরেক্টলি উক্তিটাকে কোট আনকোট দিয়ে দিলাম, দ্যাট ইজ ডিরেক্ট স্পিচ। হোয়াট ইজ ইনডিরেক্ট স্পিচ? যখন তার কথাটাকে আমি আমার মতো করে বললাম, মানে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, আর এখানে কি লিখেছি? হি সেড আই অ্যাম টায়ার্ড, রাইট? খুব সিম্পল। ওকে, আর কি পড়বো আমরা? কন্ডিশনালস পড়বো। এবার কন্ডিশনালস কিন্তু টেন্সও হয়, কন্ডিশনাল টেন্সও হয়। আচ্ছা, কেমন কন্ডিশনাল? ধরো সবসময় তো আমরা কোনো স্টেটমেন্ট বলি না, সিম্পল সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে, কমপ্লেক্স হবে, দ্যাট ইজ নট ট্রু বা দ্যাট ইজ নট পসিবল। যখন কোনো সেন্টেন্স আমরা বলি যে এটা হলে তবেই ওটা হবে, কোনো একটা কন্ডিশন থাকে, সেটাকেও আমরা আবার এতগুলো ভাগে ভাগ করি, মানে ইংলিশ গ্রামারেতে এতগুলো ভাগেই আছে। জিরো কন্ডিশনাল মানে জেনারেল ট্রুথস। আচ্ছা, জিরো কন্ডিশনালস মানে জেনারেল ট্রুথস। কেমন? মানে চিরসত্য, যেটা সূর্য পূর্ব দিকে উঠবে, জেনারেল ট্রুথ, ঠিক আছে? কোনো সায়েন্টিফিক ট্রুথ, এগুলোকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলি ডিটেলে কোর্সে। ফার্স্ট কন্ডিশনাল, রিয়েল ফিউচার পসিবিলিটিস, এমন কোনো জিনিস যেটা সত্যিকারে ফিউচারে হতে চলেছে তাদেরকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি। সেকেন্ড কন্ডিশনাল, আনরিয়েল প্রেজেন্ট সিচুয়েশন, মানে যদি এটা হতো তাহলে ওটা হতো, এমন কিছু জিনিস যেটা আমি উইশ করছি যে হয়, যদি হতো তাহলে পরের কাজটা হতো, রাইট? সেটাকে আমরা কি বলি? সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, আনরিয়েল পাস্ট সিচুয়েশন, মানে এমন কোনো ঘটনা, মানে এটাকে কি বলতো, আক্ষেপও বলা যেতে পারে, এমন কোনো ঘটনা যেটা পাস্টে হওয়ার ছিল, হয়নি, সেটা নিয়ে আমি এখন ব্যক্ত করছি, সেই কথাটা আমি এখন বলছি, সেটাকে আমি থার্ড কন্ডিশনালে দেবো। ভেরি সিম্পল, কিন্তু বোঝার অনেক কিছু রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ইজ মোডালস। এবার মোডালসটা কেন ইম্পর্টেন্ট, এটা আমি অ্যাকচুয়ালি 4টে কি 5টা লাইভ করে মোডালটা কমপ্লিট করতে পারিনি লাইভ ক্লাসেতে। মোডালটা একটা বিশাল বড় চ্যাপ্টার। মোডাল কোনগুলোকে আমরা বলি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? এবার এগুলোকে কেন বলা হয়? কখনো নেসেসিটি, পসিবিলিটি, কোনো প্রয়োজন রয়েছে, কোনো কিছুর আবশ্যকতা রয়েছে, কোনো পারমিশন নিতে হবে, কারোর কোনো এবিলিটি বলতে হবে, কেউ কোনো কাজ করতে পারে, জানে, জানা উচিত, এই ধরনের সমস্ত সেন্টেন্সকে আমরা মোডালস বলে থাকি, রাইট? এই ধরনের সমস্ত সেন্টেন্সকে আমরা কি বলে থাকি? মোডালস বলে থাকি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেটা প্রত্যেককে বলে থাকি, যে আমাদের
যেটা আমাদের ভুল করানো হয়, আমাদের ছোটবেলা থেকে রিডিং পড়ানো হয়, বলে জোরে জোরে পড়ো, পড়লেই বুঝতে পেরে যাবে। আমার মতে স্পোকেন ইংলিশের জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিসনিং। লিসেন, শোনো, যা হচ্ছে কোনো ভালো কিছু শোনো, ইংরেজিতে শোনো, রাইট। সেকেন্ড কি প্রয়োজন, তোমরা সেকেন্ড কি করে থাকো? সাধারণত আমাদের বলে ছোটবেলা থেকে পড়ো, না আমি বলি প্রথমে শোনো, রাইট। তারপরে কি চেষ্টা করো, তারপরে চেষ্টা করো রিডিং, দেন ট্রাই টু রিড ইট লাউড, জোরে জোরে পড়ার চেষ্টা করো। থার্ড কি ট্রাই করো, থার্ড ট্রাই করো রাইটিং, চেষ্টা করো সঠিক লেখার। অ্যান্ড আমরা যেটার ওপরে ক্লাস করব বা এই কোর্সটা যেটা নিয়ে, দ্যাট ইজ স্পিকিং। স্পিকিং কিন্তু একটা খুব মজার বিষয়, এটা করতে গেলে এই তিনটেতে টিক না পড়লে এটা হওয়া কোয়েশ্চেন মার্ক অলওয়েজ রয়ে যাবে, রাইট। বোঝাতে পারলাম? যদি ওই তিনটেতে ঠিক না পড়ে স্পিকিংয়ে কোয়েশ্চেন মার্কটা সারা জীবন থেকে যাবে। তাই আমি যেটা বলতে চাই তোমাদেরকে, না ভেবে শুধুমাত্র একবার নিজের জন্য, জাস্ট নিজের জন্য ভেবে দেখো যে তুমি ফিউচারে আর 5টা মানুষের সাথে কথা বলতে গেলে কি আজকের তোমার মতো সমস্যাটা তুমি যেটা ফেস করছো সেটাও আরও 5 বছর পরে চাইছো, নাকি তোমার আজকের দিনে তোমার বন্ধু বান্ধবরা যে সমস্যাটা ফিল করছে সেটা তুমিও চাও যে তোমার আশা, বা তোমার বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যাটা ফিল করছে সেটা তুমিও চাও যে তুমিও ফিল করো না, তাই তো? আমরা কেউই চাই না যে আমরা এম্বারেসড ফিল হই, আমরা কেউই চাই না যে লোকে আমাদেরকে জাজ করুক, আমরা কেউই চাই না যে লোকে আমাদের বলুক গাইয়া ও তো কথাই বলতে পারে না, ইংরেজি জানে না। আমি এটা বলছি না ইংরেজি না জানলে গাইয়া, আমি এটা বলছি না ইংরেজি না জানলে সে শিক্ষিত নয়। অনেক শিক্ষিত বাঙালি রয়েছেন যারা ইংরেজিতে অত ভালো নন, কিন্তু তাদের শিক্ষার প্রসার প্রচুর, মানে আমরা তাদের নখেরও যোগ্য নই। আমি এটা বলছি কি ইংলিশটা কমিউনিকেশনের জন্য জেনে রাখা দরকার। আমি বলছি না লিটারেচার পড়ো, প্রচুর শেক্সপিয়ার, প্রচুর প্রচুর অথর্স, হ্যানা ত্যানা পড়ো, আমি সেটা কিচ্ছু বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে জাস্ট try to learn for communication, and communicationের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, বিকজ আজকের দিনে 2025 এ দাঁড়িয়ে if you do not know how to speak in English then everyone would call you, আমি জানি না কি বলবে, বাট যেটা বোঝাতে চাইছি আমার মনে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের জন্য তোমাদের পূর্বালী ম্যাম এই কোর্সটা নিয়ে এসেছে স্পেশালি তোমাদের জন্য কেটার করার জন্য। আমি জাস্ট কয়েকটা টপিক দেখিয়েছি, আমি আরও ভিডিও নিয়ে আসবো। এটা একটা জাস্ট একটা ডেমো ক্লাস তোমাদের জন্য আমি দেখালাম যে কি কি রয়েছে কোর্সটার ভেতরে, আরও প্রচুর, রাইট। কেমন প্রনাউন্সিয়েশন রয়েছে, টাং টুইস্টার, রাইট। ইংলিশে কথা বলার জন্য আমাদের জিভ জড়িয়ে যায়, ফাম্বল করি, সেই সময় কি বলতে হবে, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম, এগুলোকে কি বলা হয়, টাং টুইস্টার বলা হয়। যতবার বলবে, যত তাড়াতাড়ি বলবে, ক্ল্যারিটি বাড়বে। আবার বলছি, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম, আইসক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। এই ধরনের প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এই ক্লাসেসগুলোর মধ্যে। আমি কিন্তু সম্পূর্ণ লাইভ করাচ্ছি তোমাদের জন্য, 2 মাস কনস্ট্যান্ট লাইভ, একদম ডিরেক্ট ইন্টারাকশন, যেটা আমরা হয়তো ইউটিউবের লাইভগুলোতে দিয়ে উঠতে পারছি না। ডিরেক্ট ইন্টারাকশন তোমার সাথে আমার থাকবে সব সময়। তোমরা 50টারও বেশি টেস্ট দিতে পারবে এই কোর্সটার মধ্যে। তাছাড়া কি পাচ্ছ তোমরা আমাদের থেকে 24/7 অ্যাসিস্ট্যান্স পাচ্ছ, যখন প্রয়োজন যা প্রয়োজন আমরা রয়েছি তোমাদের সাথে। আর কি পাচ্ছ তোমরা এখান থেকেই পাবে সমস্ত ক্লাসের নোট এবং পিডিএফসগুলো, যেগুলো আমি পড়াচ্ছি তার পিডিএফস এবং নোটস পাবে, হোমওয়ার্কস পাবে, এই সমস্ত কিছু এই কোর্সটার মধ্যে। আমি একবারও বলছি না যে দিস কোর্স উইল চেঞ্জ দ্য ইংলিশ ফর ইউ, মানে ইংলিশটা একদম অন্য নিয়ে, আমি একবারও বলছি না যে এই কোর্সটা তোমাদের একদম পুরো ইংলিশ লিটারেচার চেঞ্জ করে দেবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে কমিউনিকেশনের ফার্স্ট স্টেপটা রাখতে হবে ম্যাট্রিকুলা বাংলার সাথে, পূর্বালী ম্যামের সাথে। এই ফার্স্ট স্টেপটা আমরা একসাথে নিই, একসাথে চলি এবং একসাথে আমরা দেখি যে সত্যি বাংলায় ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে নাকি পারে না। এই চ্যালেঞ্জটা রইল তোমার, এই চ্যালেঞ্জটা রইল আমার।